আজকে যেটা আমাদের আলোচনার যেটা বিষয় সেটা হচ্ছে ইনঅর্গানিকের গ্রুপ 16 এলিমেন্টস। গ্রুপ 16 এলিমেন্টস যেটা চ্যালকোজেন নামে পরিচিত এবং যাদের বাইরের সেলের ইলেকট্রনিক কনফিগারেশন NH2 NP4। তো আজকের এম হচ্ছে ক্লাসের এম অফ দা ক্লাস আজকের যে আমরা এই ক্লাসে কি কি কভার করব। আজকের ক্লাসে যেটা কভার করব সেটা হচ্ছে 16 এলিমেন্টস এর নেচার, তাদের অকারেন্স, তাদের সাইজ, তাদের আয়নাইজেশন এনার্জি, তাদের ডেনসিটি, তাদের মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, তাদের ইলেকট্রন গ্রহণ এনথালপি, তাদের আর একটা হচ্ছে লাস্টলি ইলেকট্রোনেগেটিভিটি এবং রিঅ্যাকশন উইথ হাইড্রোজেন মানে হাইড্রাইড অফ গ্রুপ 16 এলিমেন্ট। আরো যেটা আরেকটা পার্ট যেটা আছে রিঅ্যাকশন উইথ অক্সিজেন, রিঅ্যাকশন উইথ হ্যালোজেন, সেটা আমরা নেক্সট ক্লাসে কভার করব। সো দ্যাট এই গ্রুপের প্রথমে যাওয়ার আগে প্রিভিয়াস 15 এলিমেন্টের মতোই এখানেও আমরা ফার্স্ট যেটা ফলো আপ করব সেটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। কারণ ইলেকট্রনিক কনফিগারেশন জানলেই এই সমস্ত এলিমেন্টের নেচার, তার রিঅ্যাকশনস, তার রিঅ্যাক্টিভিটি এর সম্বন্ধে আইডিয়া হয়ে যাবে অটোমেটিক। দেখ এর আগে ইলেকট্রনিক কনফিগারেশন আমরা জানবো, এদের বাইরে ছিল ইলেকট্রনিক কনফিগারেশন। আগে এলিমেন্ট এরা প্রথমত মেইনলি এরা নন মেটালিক, এরা নন মেটাল, এরা পি ব্লক এলিমেন্ট। তাহলে এদের এলিমেন্ট গুলো কি কি? এলিমেন্ট গুলো হচ্ছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোরিয়াম, পোলোনিয়াম। আমরা জানি পি ব্লক এলিমেন্ট গুলো ফার্স্ট পিরিয়ডে মাত্র দুজন আছে, হাইড্রোজেন, হিলিয়াম। বাদ বাকি সমস্ত পি ব্লক এলিমেন্ট গুলো সেকেন্ড থেকে স্টার্ট হয়। তাহলে অক্সিজেনটা কি সেকেন্ড পিরিয়ডের, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ, এটা সিক্স পিরিয়ড। এর বাইরে সেলের ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? তাহলে 16 এলিমেন্ট গুলো হচ্ছে কি অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোরিয়াম, পোলোনিয়াম। তাহলে হিলিয়ামের কি হবে? এটা হিলিয়াম 2s2 2p4। তারপরে হিলিয়ামের কি নিয়ন 3s2 3p4। এবার তোদের জানিস তো বলেছিলাম আগের প্রিভিয়াস ক্লাসে যখন থার্ড থেকে ফোর্থ পিরিয়ডে আসবো ইনক্লুশন অফ 3D সাবসেল। তাহলে নিয়নের পরে যখন আর্গন আসবে তখন এর অন্তর্বর্তী সেলে ইনক্লুশন অফ 3D10 4, এটা একটা করে সেল বাড়বে 4s2 4p4। এগেন যখন আমি 4 থেকে 5th নামবো 3D এর পরে কি হবে? 4D অ্যাডিশন। তাহলে এখানে আর্গন, ক্রিপ্টন, নিয়ন, আর্গন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন কি হবে? 4D10 5s2 5p3 4। ঠিক একই ভাবে পোলোনিয়ামের ক্ষেত্রে জেনন, দেখ এটা আমরা আগেই শিখেছি যখন 5 থেকে 6 নম্বর সেলে আসবো তখন ইনক্লুশন অফ এফ সাবসেল অর্থাৎ 4f সাবসেল। অন্তর্বর্তী সেলে যখন 4f এর অন্তর্ভুক্তি ঘটে যাবে এবং ডি যেভাবে ইনক্রিজ করছিল সেই ডিটাও কি হবে? একই ভাবে বাড়তে থাকবে। ডিটা যেমন থার্ড এর পরে ফোর্থে স্টার্ট হয়েছে, 4 এ থাকবে, 5 থাকবে, 6 থাকবে, 7 থাকবে। কিন্তু 5 থেকে যখন 6 আসবে আর একটা এক্সট্রা সাবসেল অ্যাড হবে, সেটা অলরেডি আগে আমরা জেনেছি, যেমন শর্ট ট্রিকটাও জানি, সেটা হচ্ছে 4f সাবসেল। তাহলে 4f14 কি হবে? 5d10 6s2 6p4। তো এদের প্রত্যেকটার বাইরের সেল দেখ সেম NH2 NP4। তো এদের প্রত্যেকটার বাইরের সেলের ইলেকট্রনিক কনফিগারেশনটা আমরা বা প্রত্যেকটা এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশনটা আমরা জানি এবং এটা একটা জানলে গোটা পি ব্লক এলিমেন্টটা সবারই জানা হয়। যে 13 ব্লকের ক্ষেত্রে 1 হতো, 14 হলে 2 হয়, 15 হলে এখানে 3 হয়, 16 হলে এখানে 4 হয়,
আবার যখন 7 এ যাবি 5 18 এ গেলে তো সব অল আর সেম পিরিয়ডিক এলিমেন্ট এই পিরিয়ডিক এলিমেন্টের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে এখানে দেখ এই এলিমেন্ট গুলোতে আমরা প্রথমে দেখি ইলেকট্রনিক কনফিগারেশনটা, তাহলে আমাদের পুরনো অনেক জিনিস আমাদের মাথায় চলে আসবে। প্রথমত দুটো জিনিস চেক করতে হয় এখানে। টপ টু বটম যখন নামছিস প্রথম জিনিস মাথায় রাখতে হবে কি বাড়ছে, সেল বাড়ছে। যখন সেল বাড়ছে, সেল বাড়ার সাথে সাথে আর দুটো মাথায় ফটফট করে মনে করতে হবে। 3 থেকে 4 নম্বর সেল যখন নামবো তখন ইনক্লুশন অফ 3D, অর্থাৎ 3 থেকে যখন নামছি তখন 3D সেল অ্যাডিশন হচ্ছে। আবার যখন 5 থেকে 6 নামবো তখন 4 এর সাবসেলের অ্যাডিশন হচ্ছে। তোরা জানিস স্ক্রিনিং এফেক্ট অলরেডি ডান। তাহলে উপর থেকে নিচ থেকে নামবি তো আস্তে আস্তে অন্তর্বর্তী সেলে বি আর এফ এর অন্তর্ভুক্তি করছে। আর জানিস ডি এফ এদের স্ক্রিনিং পাওয়ার বা নিউক্লিয়াসে গার্ড করার ক্ষমতা খুবই কম, অর্থাৎ এরা নিউক্লিয়াসের পজিটিভ চার্জকে কভার করতে পারবে না। এদের ক্ষেত্রে যখন উপর থেকে নিচের দিকে নামবি তা এদের ক্ষেত্রে একটা জিনিস ভেরি ক্লিয়ার, যেদের নিউক্লিয়াস বাইরের সেলের উপর, অর্থাৎ বাইরের সেলের এই যে 5s 6s এদের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বলটা কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ করবে। তো এগুলো আমাদের আগের প্রিভিয়াস ক্লাসের পার্ট বা স্ক্রিনিং এফেক্টের পার্ট, কিন্তু এটা আমি আগে একটু মনে করে দিলাম যে যেহেতু ইলেকট্রনিক কনফিগারেশন লিখলাম আমরা, সেজন্য আমার এটা মনে করে দেওয়ার দায়িত্ব যে যখন উপর থেকে নিচের দিকে নামবো এটা আমার মাথায় অবশ্যই থাকে। যখন 3 থেকে 4 নামবো তখন 3D এডিশন হয়েছে, আবার যখন 5 থেকে 6 নামবো 4 এডিশন। এটা এই জন্যই বলা যে এই জায়গাগুলোতে কি এফেক্ট কাজ করবে, স্ক্রিনিং এফেক্টের অর্ডারটা কাজ করে যাবে। ওকে, স্ক্রিনিং এফেক্ট অলরেডি তার ডিটেইলসে আমরা পড়েছি সম্বন্ধে, যে যারা নিউক্লিয়াসে গার্ড করতে পারে না, যেমন তাদের মধ্যে সবথেকে এফ, যারা নিউক্লিয়াস গার্ড করার ক্ষমতা সবচেয়ে কম, অর্থাৎ নিউক্লিয়াসে পজিটিভ চার্জকে কভার করতে পারে না। অলরেডি নিউক্লিয়াস কি তার বাইরের সেলের উপর তার অ্যাট্রাকশন ফোর্সটা বাড়তে থাকে, এবং বাড়তে কি হয়, যে নিউক্লিয়াসের দ্বারা বাইরের সেলে টাইটলি অ্যাটাচ থাকে, তখন তাদের কাছ থেকে ইলেকট্রন বার করা আস্তে আস্তে খুব ডিফিকাল্ট হয়ে পড়ে, অর্থাৎ ইলেকট্রন মাত্র আস্তে আস্তে নিষ্ক্রিয় হতে থাকে। সো এটা নিয়ে আমরা ডিটেইলস বলার দরকার নেই, অলরেডি জানি আমরা। সো আজকের যে ক্লাস গ্রুপ 60 এলিমেন্টস, গ্রুপ 60 এলিমেন্টস এর আমি কি বলা হয়েছে চ্যালকোজেন এলিমেন্ট বলে, এবং যে বাইরের সেলের কনফিগারেশন দেখে নিলাম NH284। আর কি এরা মেইনলি কি বললাম, এরা নন মেটাল হয়। কি বললাম, নন মেটাল হয়। সো এদের ক্ষেত্রে এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে এদের ফার্স্ট যে টার্ম নেচার। নেচার যখনই বলবে তখন এদের ক্ষেত্রে নেচার মানে একটা মাথায় সঙ্গে সঙ্গে মাথায় আসবে যে এরা ধাতু না অধাতু, অর্থাৎ এরা মেটাল না নন মেটাল। তাহলে প্রথমেই আমি এটা নোট ডাউন হয়ে আছে প্রত্যেকের। তো প্রথমেই যখন আমি দেখবো, আর একটা কথা এখানে বলে দিই যাওয়ার আগেই, আগে বলে নিই এটা। তাহলে এখানে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা ইজিলি লিখতে পারবো, শুধু এটা মাথায় রাখতে হবে যে 3 থেকে 4 যখন নামবে তখন ডি এর এডিশন, আবার 5 থেকে 6 এফ এর এডিশন। আর রাইটলি আমরা ইজিলি লিখতে পারবো। এরপরে যে টার্মটা আমরা দেখবো সেটা হচ্ছে নেচার। নেচারটা কি? নেচারটা যে আমাদের অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, আর এটা হচ্ছে পোলোনিয়াম। Obviously, it's a p block element. Oxygen is more electronegative element. তাহলে obviously কি না অধাতু, অর্থাৎ নন মেটাল। আমরা জানি উপর থেকে নিচে যখন যাবে সাইজ বাড়ছে, সেল বাড়ছে, তাহলে আস্তে আস্তে মেটালিক ক্যারেক্টার বাড়তে শুরু করবে, নন মেটালিক ক্যারেক্টার কমবে। তাহলে এটাও নন মেটাল, এটাও নন মেটাল, কিন্তু এই নন মেটাল ক্যারেক্টার এর থেকে কম, অর্থাৎ এটা অধাতু, এটাও অধাতু। মিডল গুলা কি বলেছিলাম, উপরটা যদি অধাতু হয় তাহলে অধাতু ক্যারেক্টার বা নরমাল ক্যারেক্টার আস্তে আস্তে কমবে, ধাতু ক্যারেক্টার আস্তে আস্তে ইনক্লুশন হবে, মিডলে এরা পড়ে যাবে, তাদের মধ্যে দুটোই থাকবে, আস্তে আস্তে করে নিচে থেকে চলে যাবে, সে তখন ধাতু হয়ে যাবে, নন ফ্যাক্টর। তাহলে এটাকে বলতে পারি মেটালয়েড। মেটালয়েড মানে ধাতু কল্প। ঠিক, এটা হচ্ছে মেটালয়েড মানে হচ্ছে ধাতু কল্প।
এর নেচারটা কি হবে? ধাতু হয়ে যাবে। বুঝেছিস? এর বক্তব্য হচ্ছে পোলোনিয়াম হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। কি অ্যাক্টিভ এলিমেন্ট? রেডিও অ্যাক্টিভ তেজস্ক্রিয় মৌল। এটা আমরা জানি। পলামপুরি মেরিপুরি নাম শুনেছিস? তাহলে এখানে এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। এটাও ধাতু, কিন্তু ধাতু নেচারটা এটা প্রকৃত ধাতু একটা মেটাল। ওকে, কিন্তু ব্যাকেটে লিখবে এটা রেডিও অ্যাক্টিভ। এবার এই গ্রুপের মধ্যে দেখবে আমরা মেইনলি যেগুলো ডিসকাস করব চারটি এলিমেন্টকে নিয়ে। কাকে আগে? অক্সিজেন, সালফার, হাইড্রোজেন। কারণ এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। বুঝতে পারছিস এর ক্যারেক্টার ওর সঙ্গে সবকিছু ম্যাচ করা সম্ভব না। ওদের আলাদা নেচার, রিলেটিভ নেচার। তাহলে মেইনলি কোন একটা যেমন কোশ্চেন ডিসকাস করতে গেলে কতজনকে দেবে? 4 জনকে দেবে মেইনলি। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, বেরিলিয়াম। এবার এই টেবিলের এই এলিমেন্ট গুলোর মধ্যে নায়ক কে? অক্সিজেন। অক্সিজেন হচ্ছে নায়ক। আর যদি বলিস অমরেশপুরি কে? পোলোনিয়াম। ডেঞ্জারাস। বুঝেছিস? এদের একই অমরেশপুরি ডেঞ্জার, আর এ হচ্ছে নায়ক প্রসেনজিৎ, আমাদের বুম্বাদা। তাহলে এটা হচ্ছে হিরো অফ দ্য গ্রুপ, অক্সিজেন ফ্যামিলি। এটা হচ্ছে অক্সিজেন ফ্যামিলি। সো এদের নেচারটা আমরা জেনে গেলাম। এবার যেটা দেখবো এদের অকারেন্স। বুঝতে পারছিস এখনো পর্যন্ত ডিসকাশন চলছে এলিমেন্টাল অবস্থায়। এর সাথে কোনো কম্পাউন্ড ফর্ম অবস্থায় নয়, সব এলিমেন্টের অবস্থায় এদের এই ব্যবস্থা দেখছি, সব এলিমেন্ট অবস্থায়, মানে তাদের ইটসেল অবস্থায়। এবার যেটা দেখবো অকারেন্স, মানে কোথায় পাওয়া যায়, মানে কি ফর্মে পাওয়া যায় সেগুলো তোরা জানিস। যে এবার নেক্সট, তাহলে এটা আমাদের ক্লিয়ার নোট হয়ে গেছে এগুলো। এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের অকারেন্স। এইটা অকারেন্স অর্থাৎ প্রাকৃতিক যে প্রাচুর্য সেগুলো অকারেন্স। দেখ অক্সিজেন এই পৃথিবীতে সব থেকে বেশি পরিমাণ পাওয়া যায় আর্থ ক্রাস্টে, এবং ফ্রি অবস্থায় অর্থাৎ মুক্ত অবস্থায়, অর্থাৎ মুক্ত। অক্সিজেন যদি মুক্ত না থাকতো তাহলে বাকিগুলো কি করতে হয়? সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, এদের কি করতে হয়? এরা মুক্ত ভাবে থাকে, এরা বিভিন্ন কম্পাউন্ড ফর্মে থাকে, বিভিন্ন আকরিক ফর্মে থাকে, বিভিন্ন খনিজ ফর্মে থাকে। সেখান থেকে আমাদেরকে আইসোলেট করতে হয়, সেখান থেকে সেপারেট আউট করতে হয়, তারপরে ওগুলোকে আমরা এলিমেন্ট অবস্থায় পাই। কিন্তু উই আর ভেরি লাকি যে অক্সিজেনকে আমরা কি পাই? ফ্রি অবস্থায় পাই, মুক্ত অবস্থায় পাওয়া যায়। কিন্তু সালফার দেখবি হয়তো গ্যাসের থেকে পাওয়া যায়, আবার সালফারের বিভিন্ন রকম গ্যালেনা এরকম মাধ্যমে পড়ে থাকবি। এদের যে আকরিক ছিল, বুঝতে পারিস, এদের বিভিন্ন আকরিক আছে দেখবি। তো আর তারপরে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়ামটাও লিখে দিই। ন্যাচারাল অ্যাবান্ডেন্স, এগুলো নেচারে পাওয়া যায়। এগুলো সালফাইড ফর্ম, এটা সালফাইড ফর্মে থাকে। তারপরে বিভিন্ন মেনলি সালফাইড ফর্ম থাকে, এটা সালফাইড, এই দুটো। অর্থাৎ এদের সালফাইড কি থাকে বলতো? কম্পাউন্ড থাকে। সেই কম্পাউন্ড থেকে আমাদের কি হতে হয়? সেই খনিজ আকরিক থেকে সেটা আমাদের সেপারেট করতে হয়। যেমন জিপসাম নাম শুনে থাকবি, এপসম সল্ট নাম শুনে ক্লাস 11 এ। জিপসাম, জেনেসো4, এমজেসো4, ওই যে সল্ট গুলো, সেগুলো কি সালফার আছে না নেই? ওই সল্ট থেকে কি করতে পারি আমরা? সালফারকে বের করতে পারি। আবার এদিকে তো এইটা মেইনলি সালফাইড থাকে, এর বিভিন্ন লবণ থাকে, যেমন সালফাইড লবণ থাকলো, এর শুধুমাত্র সালফাইডে পাওয়া যায়, এই লাস্ট দুটো। আর পোলোনিয়াম ও হচ্ছে থোরিয়াম, ইউরোপিয়াম, এদের ওদের যে ডিকে হয় না, ভেঙে সেখান থেকে তৈরি হয়। অর্থাৎ পোলোনিয়াম, ইউরেনিয়াম
আর থোরিয়াম এদের ভাঙার ফলে ডিকে হওয়ার ফলে প্রধান থেকে তৈরি হয়। তো এই হচ্ছে এদের অকারেন্স। এটা জাস্ট এগুলো হচ্ছে ইনফরমেশন, এটা শুধুমাত্র ইনফরমেশন দেওয়ার জন্য এগুলোকে বলা, আর কিছু না। সো এরপরে আরেকটা জিনিস আমরা এখানে বলবো, আমরা খুব ইন্টারেস্টিং বিষয় যেটা, সেটা হচ্ছে এইটা, যে যদি অক্সিজেনকে দেখবি অক্সিজেন দুটো ফর্মে থাকে, মানে আমি বলতে চাচ্ছি অ্যালোট্রপ। অ্যালোট্রপ মানে কি O2 আর O3 কটা ফর্মে থাকে? দুটো ফর্মে। অক্সিজেন 2 ফর্মে থাকে, দুটো ফর্মে, একটা O2 একটা O3। সালফার কিন্তু অনেকগুলো ফর্মে থাকে, S2 S4 S6 S8। মানে দেখ এর তিনটে পয়েন্ট তো অ্যাটাচ হতে পারে পরস্পরের সাথে, ক্যাটেনেশন বন্ডের কথা আসবে পরবর্তীকালে। এ ম্যাক্সিমাম কটা? 8টার সাথে যুক্ত হতে পারছে। এবার এখানে একটা জিনিস বলে দেই, এখানে একটা কথা লিখে রাখবি, এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। পি মানে প্যারাম্যাগনেটিক, তাহলে তলায় পি লিখে দিলাম। ডি মানে ডাইম্যাগনেটিক, বুঝাছিস? এইখানে একটা প্যারাম্যাগনেটিক, বাকি সব ডাইম্যাগনেটিক। S2 টা একমাত্র প্যারাম্যাগনেটিক, বাকি সব ডাইম্যাগনেটিক। অ্যালোট্রপ মানে বহুরূপতা। তাহলে এই গ্রুপের প্রত্যেকটা এই গ্রুপের খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, এই গ্রুপের এভরি এলিমেন্ট অ্যালোট্রপি সহকারে, অর্থাৎ বহুরূপতা সহকারে। বহুরূপতা মানে অনেকগুলো গ্রুপে থাকে, অনেকগুলো ফর্মে থাকে। যেমন অক্সিজেন দুটো ফর্মে থাকে, একটা O2 একটা O3। সালফার 4টে ফর্মে থাকে, S2 S4 S6 S8। তো জানিস এই S8 এর দেখ ক্যাটেনেশন নাম বুঝতে গেলে 8টা পর্যন্ত মানে সবথেকে হাইয়েস্ট। তারপরে সেলেনিয়াম ক্যালোরিয়াম এরাও এই 8 পর্যন্ত শৃঙ্খল গঠন করতে পারে। তো এদের ক্ষেত্রে মেইনলি যেটা পড়বি সেলেনিয়াম 8টা আর ক্যালোরিয়াম 8টা, এই দুটো হচ্ছে মেইন। মানে এমনি তো সেলেনিয়াম আছে নিজস্ব রূপে, সেলেনিয়াম রিডস্টাম তো আছেই, ও নিজের সঙ্গে ম্যাক্সিমাম 8টা পর্যন্ত এরাও জুড়তে পারে। মানে এদেরও ক্যাটেনেশন ধর্ম 8টা পর্যন্ত বা 8টা পর্যন্ত পরস্পর এরা অ্যাটাচ হতে পারে। সো এখানে মেইন যে বক্তব্যটা সেটা হচ্ছে যে এই গ্রুপের প্রত্যেকটা এলিমেন্ট কি শো করতে পারে? বহুরূপতা শো করতে পারে, অ্যালোট্রপি ধর্মটা শো করতে পারে। ঠিক আছে? আর এখানে জানিস অক্সিজেন প্যারাম্যাগনেটিক, আর এখানে শুধুমাত্র S2 টা জিজ্ঞেস করা হয়, লিখে দিলাম। এই বিভিন্ন অ্যালোট্রপের মধ্যে অনেক সময় এমসিকিউ কোশ্চেন জিজ্ঞেস করে যে এদের মধ্যে কোনটা প্যারাম্যাগনেটিক, কোনটা। সো এখানে এই টপিকটা আমরা আলোচনা করলাম, অ্যালোট্রপি প্রপার্টিটা। এখানে যে বহুরূপতা অনেকগুলো রূপে থাকে। মানুষের যেমন বহু রূপ দেখা যায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চরিত্র সহকারে, সেরকম এরাও। আমি কি বলেছিলাম, এলিমেন্টকে যদি মানুষের চরিত্রের সঙ্গে মেলাতে পারিস তাহলে কেমিস্ট্রি ইজি হয়ে যাবে। সো মানুষের যেমন অনেকগুলো ছদ্মবেশী রূপ থাকে, যেমন বলে অনেকেই যে মানুষ নাকি চেঞ্জ হয়ে যায়, তাই তো? তাহলে এলিমেন্টের সময়ের সাথে সাথে তার রূপকে চেঞ্জ করতে পারে। গিরগিটির মতো কি বলে, রং চেঞ্জ করে। এলিমেন্ট তো এখানে তার রংটা চেঞ্জ করে, কখনো S2 কখনো S4 কখনো S6 এবং কখনো S8। Polonium with radioactive element, so we are not discussing about polonium here. Mainly tellurium পর্যন্ত আমাদের ডিসকাশন হবে। সো এর পরে যে টার্ম সেটা হচ্ছে অ্যাটমিক সাইজ বা পারমাণবিক আকার। অ্যাটমিক সাইজ বা পারমাণবিক আকার।
স্টপ। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোরিয়াম, পোলোনিয়ামটা বলতে পারিস, কিন্তু এটা নিয়ে আমরা খুব বেশি বলার নয়। এটা কি পিরিয়ড? সেকেন্ড পিরিয়ড। এটাই গেলাম 2 3 4 5 6, অর্থাৎ একের পর এক কি হচ্ছে? সেল বাড়ছে। তাহলে সেল বাড়ছে মানে এটা কি পিরিয়ড বাড়ছে, মানে সেল বাড়ছে। সেল বাড়া মানে কি হবে? সাইজ বেড়ে যাবে। তাহলে এলিমেন্টের যত উপর থেকে নিচে দিকে নামবো, ভেরি ক্লিয়ার যে তাদের প্রত্যেকের আকারটা বাড়বে বা তাদের ব্যাসার্ধ যাই বলুন না কেন, আকার বাড়লে তো ব্যাসার্ধ এমনি অটোমেটিক বেড়ে যাবে। তাহলে উপর থেকে নিচে এলিমেন্ট গুলো তাদের গ্রুপ বরাবর তাদের সাইজ কি হবে? ইনক্রিজ করবে। অর্থাৎ উপর থেকে নিচে আকার বৃদ্ধি পাবে, উপর থেকে নিচে আকার বৃদ্ধি পাবে ডিউ টু দা ইনক্রিজ অফ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তো এগুলো কি আস্তে আস্তে কি হবে? 1 2 3 4 5 6 চলতে থাকবে। সেল বাড়ছে মানে সাইজ আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এটা হলো আমাদের অ্যাটমিক সাইজ। ঠিক আছে? ক্লিয়ার এখানে? তো এখানে কি বলবো? প্রিন্সিপাল নাম্বার ইনক্রিজ করছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বাড়ছে বলে সেল বাড়ছে বলে সাইজটা বেড়ে যাচ্ছে। আমাদের নেক্সট টার্ম বা নেক্সট যেটা সেটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। সো এটা নোট ডাউন করে নিচ্ছি, প্রত্যেককে বলে দিচ্ছি। আয়োনাইজেশন এনার্জি বা আয়োনাইজেশন পটেনশিয়াল বা আয়নীভবন শক্তি। আয়নীভবন শক্তি তোরা জানিস কনসেপ্ট, আমি আরেকবার বলে দিই। কোন একটা পরমাণু বা আয়নের সর্ববহিস্থ সেল থেকে একটা ইলেকট্রনকে বার করে যদি আমরা ইনফিনিটি ডিসটেন্সে নিয়ে যেতে পারি, অসীম দূরত্বে, ওটা করতে গেলে যে শক্তি লাগবে সেই শক্তিটা কি বলে? আয়নীভবন শক্তি। অর্থাৎ এই যে সমস্ত এলিমেন্ট গুলো আছে, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোরিয়াম, এদের প্রত্যেকের বাইরে সেল থেকে যদি একটা করে ইলেকট্রন বার করি, তাহলে সেই শক্তিটা কার ক্ষেত্রে বেশি লাগবে? এটা হচ্ছে কোশ্চেন। তাহলে খুব স্বাভাবিক, এখানে আমি যে পিকচারটা দেখেছি, কি দেখেছি যে তার বাইরের সেল থেকে ইলেকট্রনকে বার করতে যে শক্তি লাগে সেটা নাম হচ্ছে আয়নীভবন শক্তি। এবার বক্তব্য হলো আয়নীভবন শক্তির সাথে সাইজের একটা সম্পর্ক আছে। সাইজ যত বাড়বে আয়নীভবন শক্তি তত কমবে, ইনভার্সলি প্রপোর্শনাল। অর্থাৎ আয়োনাইজেশন এনার্জির সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হবে সাইজ অফ দা এলিমেন্ট, সাইজ অফ দা এলিমেন্ট। কারণ কি? নিউক্লিয়াস থেকে যত দূরত্ব বাড়বে নিউক্লিয়াস থেকে, নিউক্লিয়াস তার বাইরের সেলের উপর অ্যাট্রাকশন ফোর্সটা সেইভাবে অ্যাপ্লাই করতে পারবে না, কারণ ডিসটেন্স ম্যাটারস। তাহলে বাইরের সেলের উপর নিউক্লিয়াসের যে আকর্ষণ বল বা যে ডোমেন্স সেটা কমে যাবে। অর্থাৎ বাইরের সেলের ইলেকট্রন আস্তে আস্তে লুজ হয়ে যাবে, অর্থাৎ তার অ্যাট্রাকশন ফোর্সটা শিথিল হয়ে যাবে। এটাকে বলা হয় ডিসটেন্স রিলেশনশিপ। তোদের মনে দেখতে হবে ডিসটেন্স রিলেশনশিপ কি থাকে? যত দূরে থাকবে অনেক প্রবলেম হয়, মানে এরকম ঘটনা ঘটে যাবে, তাদের মধ্যে অ্যাট্রাকশনটা কমে যাবে। অ্যাট্রাকশন কমে গেলে কি ইলেকট্রন বার করা সহজ। ঠিক আছে? তাহলে উপর থেকে প্রচন্ড কথা হচ্ছে, উপর থেকে যত নিচের দিকে নামবো
আকার বৃদ্ধি হবে আগের টাইপ টেনে, আকার বৃদ্ধি পাচ্ছে মানে তার আয়নের এনার্জি কম হবে। যদি আমাকে পরীক্ষা দিতে কি লিখবো তো বলবে যে উপর থেকে নিচে আকার বৃদ্ধি পাচ্ছে বলে নিউক্লিয়াস থেকে তাদের ডিসটেন্সটা বেড়ে যাচ্ছে, বাইরের সেলের উপর তার আকর্ষণ বলটা কমে যাচ্ছে, অর্থাৎ ইলেকট্রন বার করা আমাদের পক্ষে সহজ হয়ে যাচ্ছে। যেহেতু সহজে ইলেকট্রন বার করতে পারছি সেজন্য তার আয়নের এনার্জি কম হবে। আর অক্সিজেনের ক্ষেত্রে আকারটা খুবই ছোট, 2p সেলে আছে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের একদম কাছে, নিউক্লিয়াস তার বাইরের সেলের উপর 2p সেলের উপর টাইটলি ইলেকট্রনটা ধরে আছে। ইনফ্যাক্ট উল্টো করে বলতে পারি, যেহেতু অক্সিজেনের ইলেকট্রন হাই মানে অক্সিজেন ইলেকট্রন প্রেফার করে, অক্সিজেন থেকে ইলেকট্রন বার করা সহজ না। যারা 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 মেটাল দে প্রেফার কি, দে প্রেফার লুজ ইলেকট্রন, তো ইলেকট্রন ছাড়ার জন্য পছন্দ করে। উপর থেকে নিচে কি মেটালিক একটা পার্ট থাকে, তো এটা মেটাল হয়ে যাবে আস্তে আস্তে। তাই মেটালিক একটা কমছে মানে কি এই আইনিক নরমাল একটা করতে মানছে কি ইজিলি ইলেকট্রন ছেড়ে দেবে, উপর থেকে নিচে নামা মানে ইলেকট্রন ইজিলি ছেড়ে দেবে। আর ইলেকট্রন ইজিলি ছাড়ছে মানে তার আয়নের এনার্জি কম। তাহলে আমরা ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারবো কার আয়নের এনার্জি কম হবে, কার আয়নের এনার্জি বেশি হবে। ইটস ভেরি সিম্পল। ঠিক আছে, সো এর পরে তাহলে আয়নের এনার্জি কোনো চাপ নেই না। তাহলে পরে যে ফ্যাক্টর ডেনসিটি, ডেনসিটি কি হবে? খুব সিম্পল, ভর বাই আয়তন। ঘনত্ব মানে কি ভর বাই আয়তন, ডেনসিটি ভর বাই আয়তন। তাহলে অ্যাকচুয়ালি কি হওয়া দরকার? উপর থেকে নিচে কি হবে? বৃদ্ধি পাবে। উপর থেকে নিচে বুঝাচ্ছিস? তাহলে ভর, তাহলে আমরা নেমেছিলাম ভর বাই আয়তন, তাহলে উপর থেকে নিচে সেলের আকার, সেল বাড়ছে, আকার বেড়ে আছে, তাহলে তার ডেনসিটি কি হবে? বাড়বে। সে কমন ফেনোমেনা। তাহলে উপর থেকে নিচে যখন যাব আমাদের কি হবে? এদের কি হবে? এদের ডেনসিটি কি হবে? এদের যে ডেনসিটিটা বাড়বে। ওকে, ঠিক আছে। এরপরে যে ইন্টারেস্টিং যে পয়েন্ট, যেটা মেইনলি খুব ইম্পর্টেন্ট, মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট, এটা একটু ভালো করে শুনবি সবাই প্রত্যেকে। গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, অর্থাৎ মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম। অলরেডি আমরা দুটো ফ্যাক্টর বলেছিলাম স্টার্ট করার আগে, পি ব্লক এলিমেন্ট স্টার্ট করার আগে। মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, এই সমস্ত জিনিসগুলোকে, ফিজিক্যাল প্রপার্টিকে ভ্যারি করতে গেলে দুটো ফ্যাক্টর লাগবে, একটা হাইড্রোজেন বন্ডিং আর একটা ভ্যান ডার ওয়ালস ফোর্স। সো এখানে তো কোনো কম্পাউন্ড নেই, এলিমেন্ট অবস্থায় আছে, তাহলে এখানে একটা ফ্যাক্টর ইউজ করতে পারবো, ভ্যান ডার ওয়ালস ফোর্স। কি ফোর্স? ভ্যান ডার ওয়ালস ফোর্স। কি ফোর্স অ্যাপ্লাই হবে? ভ্যান ডার ওয়ালস ফোর্স। এবার দেখ, এরা এলিমেন্টে, তাহলে উপর থেকে নিচে আমাদের সাইজ বাড়ছে। ওকে, আর আমরা জানি সাইজ বাড়লে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বৃদ্ধি পায়। তাহলে সাইজ বাড়ছে মানে ভ্যান ডার ওয়ালস ফোর্স, ভ্যান ডার ওয়ালস ফোর্স ইনক্রিজ করছে, ইনক্রিজ। তোরা কথা কম বল। তাহলে সাইজ বাড়ছে, তাই কি বলছে? দুটো ফ্যাক্টর আমরা জেনারেলি ব্যবহার করে থাকি, এটা হাইড্রোজেন বন্ডিং ফ্যাক্টর আর ভ্যান ডার ওয়ালস ফোর্স। এবার এটা যে এলিমেন্ট অবস্থায় আছে, তো হাইড্রোজেন বন্ডিং এর গল্প নেই এখানে, গল্প রাখা নিজেদের মধ্যে, তো সেখানে কি ফোর্স লাগবে? ভ্যান ডার ওয়ালস ফোর্স। এবার জানিস যে উপর থেকে নিচে সাইজ তো বাড়ছেই, তাহলে উপর থেকে নিচে সাইজ বাড়ছে মানে ভ্যান ডার ওয়ালস ফোর্সও বাড়ছে। আর ভ্যান ডার ওয়ালস ফোর্স যখন বাড়ছে, তাহলে ফোর্স বাড়ছে মানে কি এলিমেন্ট গুলো আরো কাছাকাছি আসবে এবং তারা জোটবদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে। এবং বুঝতে পারছি সেই জোটবদ্ধ অবস্থা থাকলে তাদেরকে সরানো কঠিন হয়ে যাবে, অর্থাৎ তারা আরো বেশি শক্তপোক্ত হয়ে থাকবে।
অর্থাৎ তাদেরকে আরো অনেক বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে গ্যাসিয়াস করার জন্য। কারণ কি বলেছিলাম, মেল্ট করা বা বয়েল করা মানে কি গ্যাসিয়াস অবস্থা নিয়ে যেতে হবে। কারণ জল যখন তাকে ভেপারাইজ করছে কি গ্যাসিয়াস ফর্মে নিয়ে আসিস, তাহলে উপর থেকে নিচে যখন নামছিস আকার বাড়ছে, ভ্যান্ডাফোর্স বাড়ছে, তাহলে তার মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট বেড়ে যাবে। আর একটা অন্য ভাই বলছে, দেখ আরে অক্সিজেন তো গ্যাস, গ্যাস হয়েই আছে, তো তাকে তো কম এনার্জি দিলে কি হবে, মেল্ট বা গ্যাস তো হয়ে যাবে। তো এটা গ্যাস, অক্সিজেন তো কি গ্যাস কি, তাই তো? তাই হিসাব কি, তাহলে দেখ ব্যাখ্যাটা কি হবে দিবি, ব্যাখ্যাটা এই ফর্মটা দিবি যে উপর থেকে নিচে আমাদের আকার ইনক্রিজ বেড়ে যায়, আকার বৃদ্ধি পাচ্ছে বলে ভ্যান্ডারওয়ালস ফোর্স বৃদ্ধি পায়। আর ভ্যান্ডারওয়ালস ফোর্স বৃদ্ধি পেলে অ্যাটম গুলো, এলিমেন্ট গুলো তারা আরো কাছাকাছি থাকবে, আরো জোটবদ্ধ অবস্থায় থাকবে, এবং তাদেরকে গ্যাসের অবস্থায় নিতে গেলে অনেক বেশি শক্তি প্রয়োগ করতে হবে, অনেক বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তাহলে তার সেজন্য তারা কি তাদের মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট অটোমেটিক বেড়ে যাবে। এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার বা অ্যাকচুয়াল, এটা লিখতে হবে। এবার তারপরে শোন, আর একটা ভাবে অন্য ভাবতে পারিস, উপরে গুলোতে নন মেটাল আর নিচে গুলোতে মেটাল। মেটাল হলে কি হবে, তার মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট ইনক্রিজ হয়ে যাবে। বুঝতে পারছিস? তো এই যে কেসটা আমি বললাম, তো কি দিয়ে ব্যাখ্যা করবি, ভ্যান্ডারওয়ালস ফোর্স দিয়ে এটা ব্যাখ্যা করবি, ঠিক আছে? কারণ আমরা জানি যখনই ভ্যান্ডারওয়ালস এই মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট এসব গল্প দেখি, দুটো ফোর্সের কথা ভাবি, একটা হাইড্রোজেন বন্ডিং, একটা ভ্যান্ডারওয়ালস ফোর্স। তাহলে আমরা দেখলাম, তাহলে ফাইনাল যে কনক্লুশন কি দাঁড়ালো, ফাইনাল কনক্লুশন এটাই দাঁড়ালো যে ভ্যান্ডারওয়ালস ফোর্স যেহেতু এদিকে ইনক্রিজ করছে, তাহলে আমার যে মেল্টিং পয়েন্ট এন্ড বয়েলিং পয়েন্ট বোথ আর উপর থেকে নিচে কি হবে, ইনক্রিজ করবে। তাহলে এই অর্থটা আমরা বুঝতে পারলাম, ঠিক আছে? তাহলে বয়েলিং পয়েন্ট এই মানে কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখানে আর একটা কথা বলে দিই, এখানে তোদের পোলোনিয়ামে অনেক সময় দেখবে টেক্সট বুকে যাতে পোলোনিয়াম যদি দেওয়া থাকে, তো বলে দিই উপর থেকে নিচে 4টে পর্যন্ত বৃদ্ধি পাবে, পোলোনিয়ামের ক্ষেত্রে কম বৃদ্ধি হবে। কারণটা কি, শোনা ভালো করে, তোরা জানিস পোলোনিয়ামের ইনার সেলে 4m আছে, আর 4m থাকলে স্ক্রিনিং এর কাজ করবে, স্ক্রিনিং এর কাজ করলে নিউক্লিয়াসটা কি হবে, বাইরের সেলকে টাইটলি ধরে থাকবে। তাহলে তাদের ক্ষেত্রে ইলেকট্রনটা শেয়ারিং হতে যাবে, তাহলে কি হবে, ভ্যান্ডারওয়ালস ফোর্সটা কম হয়ে যাবে। ইলেকট্রন যদি টাইটলি অ্যাটাচ থাকে, ফোর্স কোন কাজ করবে, যখন প্লাস মাইনাস হবে। তাহলে ওর যদি বাইরের সেলটা টাইটলি ধরে থাকে পোলোনিয়াম, তাহলে কি হবে, ইলেকট্রন কি আয়নাইজ হবে, বলতে চাইবে ইলেকট্রন ডিসপারশন হবে। সেজন্য ওর ক্ষেত্রে কি বলতো, যেহেতু ওর ক্ষেত্রে ভ্যান্ডারওয়ালস ফোর্সটা যেন কমে যায়। সাইজ বাড়ছে মানে কি, সাইজ বাড়ছে মানে ভ্যান্ডারওয়ালস ফোর্স কেন বাড়ছে, নিউক্লিয়াস থেকে ডিসটেন্স বেড়ে যাচ্ছে বাইরের সেলের, এবং বাইরের সেলের লুজ বাউন্ডারি হয়ে আছে, তাহলে ইলেকট্রনগুলো কি বলতো লুজ হয়ে আছে। লুজ হয়ে গেলে কোনো না কোনো মোমেন্টে কি বলতো প্লাস মাইনাসের মতো নেচার হয়ে যায়। ওই জন্য কি ওদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটা কাজ করে যায়। কিন্তু যদি বাইরের সেলটা টাইটে থাকে, তাহলে ওটা হতে পারবে না, ওই জন্য ওখানে ভ্যান্ডারওয়ালস ফোর্স কম হয়ে যায়। কিন্তু এক্সামে এই 4টে জিজ্ঞেস করবে, ওকে, ঠিক আছে? এরপরের যে টার্ম, এরপরের যে টার্মটা সেটা হচ্ছে ইলেকট্রন নেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। ভেরি সিম্পল কেস, তড়িৎ ঋণাত্মকতা। তুই জানিস নিচেরটা মেটাল, উপরেরটা নন মেটাল। তড়িৎ ঋণাত্মকতা কনসেপ্টটা কার ক্ষেত্রে অ্যাপ্লাই করি আমরা, নন মেটালের ক্ষেত্রে। এক্স্যাক্টলি, অ্যাকচুয়ালি যারা নন মেটাল, যারা ইলেকট্রন প্রেফার করে, যারা ইলেকট্রনকে পছন্দ করে, তাদের তড়িৎ ঋণাত্মকতা অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, ফেলোনিয়াম। এগেন 1 2 3 4 5 এর দুটো সেল, তিনটে সেল, চারটে সেল, পাঁচটা সেল।
তাহলে অক্সিজেনের সাইজ খুব ছোট, তার মানে ও ইলেকট্রনকে নিউক্লিয়াসকে ইলেকট্রনটাকে চেপে ধরে থাকবে বাইরের সেলের, তাহলে ইলেকট্রন লুজ করতে চাইবে না। তার মানে তার উল্টি কি বলতে পারে, ইলেকট্রন পেপার ইলেকট্রন ছাড়তে চাইবে না। তার মানে ইলেকট্রন যে ছাড়তে চাইবে না তার মানে কি, তার ইলেকট্রনিটি হাই। আর যখন নিচের দিকে আসবি ডিসটেন্স অনেক দূর বেড়ে গেছে, নিউক্লিয়াসের বাইরের সেলের উপর অ্যাট্রাকশন কমে গেছে, ইলেকট্রনটা ইজিলি লুজ করে যাবে, অর্থাৎ মেটালিক ক্যারেক্টার হয়ে গেছে। তোরা জানিস যে মেটাল হয় তার ইলেকট্রনিটি লো হয়, তার পজিটিভ, আর যারা নন মেটাল হয় তাদের ইলেকট্রনিটি বেশি হয়। আর এবার আমরা জানি পিরিয়ড টেবিলে 3টে পার্সেন্ট আছে, কোন? ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, এদের তড়িৎ-ঋণাত্মকতা সবচেয়ে হাই। তাহলে উপর থেকে নিচে সাইজ বাড়ছে, সাইজ বাড়লে ধাতব ক্যারেক্টার বাড়ছে, আর ধাতব ক্যারেক্টার বাড়লে কি হবে, তড়িৎ-ঋণাত্মকতা কম হবে। যে কোনো একটা ফ্যাক্টরি বলে দেবে যে উপর থেকে নিচে নামছে মানে সাইজ বাড়ছে, সাইজ বাড়লে মেটালিক ক্যারেক্টার অর্থাৎ ধাতব চরিত্র বৃদ্ধি পাচ্ছে, আর ধাতব চরিত্র বৃদ্ধি পাওয়া মানে তড়িৎ-ঋণাত্মকতা হ্রাস পাওয়া, অর্থাৎ উপর থেকে নিচে তড়িৎ-ঋণাত্মকতা হ্রাস পাবে, অর্থাৎ উপর থেকে নিচে যেহেতু সাইড বেড়ে গেল ধাতব ক্যারেক্টার বাড়ছে, ধাতব ক্যারেক্টার বাড়ছে বলে তাই আগে একটা অ্যারো দিয়ে বোঝাবি যে ধাতব ক্যারেক্টার বাড়ছে, ধাতব চরিত্র বাড়ছে, অতএব কি লিখবো, ধাতব চরিত্র বাড়ছে বলে অতএব কি লিখবো আমি, ইলেকট্রন নেগেটিভিটি কমছে। ধাতব চরিত্র বাড়ছে বলে ইলেকট্রন কমছে, কথা বোঝা গেল? সেই জন্য এই তো নায়ক কিছু অক্সিজেন, কোন সেন্সে এর কাছে বেশি ইলেকট্রন নেগেটিভ বলে, বেশি ইলেকট্রন রিচ বলে। সুতরাং তড়িৎ-ঋণাত্মকতা যখন বলবো উপর থেকে নিচে কমতে থাকবে, কারণ তার ধাতব ক্যারেক্টার উপর থেকে নিচে কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এরপরে আমরা আর একটা ইন্টারেস্টিং টার্ম পড়বো যেখান থেকে কোশ্চেন পাবি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম। এতক্ষণ আমরা এলিমেন্টের যে ক্যারেক্টার গুলো ডিসকাস করছিলাম, সেগুলো শুধু আমাদের কনসেপ্টটাকে বিল্ড আপ করার জন্য, মেইনলি কনসেপ্টটাকে ডেভেলপ করার জন্য, বা এই চ্যাপ্টারের এবার নেক্সট যে টার্ম, এটা কিন্তু কোশ্চেনের জায়গা। ইওর এক্সাম, ইওর কম্পিটিটিভ এক্সাম, যে কোনো নিট বল, জেইই বল, বোর্ড এক্সাম, এই যে নেক্সট টার্ম যে সেটা সেইটা থেকে কিন্তু কোশ্চেন আসার চান্স, কোশ্চেন আসে খুব, সেটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি। আয়নাইজেশন এনার্জি মানে কি, ইলেকট্রন ত্যাগ করা, যেটা মেটালের চরিত্র। আর ইলেকট্রন গেইন এনথ্যালপি কার চরিত্র, নন মেটালের, কারণ তারা ইলেকট্রন পছন্দ করে। তাহলে নেক্সট যে টার্ম সেটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি। ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি, ইলেকট্রন গ্রহণ, স্টপ কর প্রত্যেকে, ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি বা ইলেকট্রন গেইন এনথ্যালপি, বা এটার আরেকটা নাম আছে ইলেকট্রন অ্যাফিনিটি, মানে যারা ইলেকট্রন পছন্দ করে। তো এখানে দেখলে এই যে চারটে এলিমেন্ট, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, কতটা ভালো শুনি, খুব ইন্টারেস্টিং এখানে কোশ্চেনের জায়গা। সো এখানে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, এদের ক্ষেত্রে দেখা হচ্ছে ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি, অর্থাৎ কে সহজে ইলেকট্রনকে ক্যাপচার করবে। আগে একটা স্কিম দিয়ে বোঝাই, ধর এটা একটা বাইরের সেল, এই বাইরের সেলে কেউ কি করবে, একটা ইলেকট্রন অ্যাড করতে হবে আমাকে। ইলেকট্রন গ্রহণ মানে কি, বাইরের সেলে ইলেকট্রন অ্যাড করতে হবে। এই অ্যাড করলে সাধারণত এনার্জি ফোটন আকারে বেরিয়ে যাবে। ওটা ক্ষেত্রে কি এনার্জি যুক্ত হয়েছিল, আর এটা থেকে এনার্জি
ফিরে যাবে। অর্থাৎ ইলেকট্রন ঘোরায়ন্তর অর্থাৎ কোন একটা পরমাণু বা আয়নে সর্বোচ্চ একটা ইলেকট্রন যদি যোগ করা হয় তাহলে সেখান থেকে শক্তির মুক্তি ঘটে, যেটা আমি স্কিমের মাধ্যমে দেখালাম। একটা অসীম দূর থেকে একটা ইলেকট্রনকে কোন একটা পরমাণু সর্বোচ্চ কক্ষে অ্যাড করলে যে শক্তির মুক্তি ঘটে সেটাকে বলা হয় ইলেকট্রন গ্রহণ এনথালপি। অর্থাৎ একটা ইলেকট্রনকে গ্রহণ করলে যে শক্তি উৎপন্ন হয় সেটার নাম হচ্ছে ইলেকট্রন গ্রহণ এনথালপি। এইবার এখান থেকে কতটা থেকে বোঝা যাওয়া উচিত যে এখানে সব থেকে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কি অক্সিজেন হবে না, সব থেকে মোস্ট তড়িৎ। এবার কথাটা হচ্ছে দেখ, তো একটু আগে টার্ম পড়লি তড়িৎ ঋণাত্মকতা, আর এখানে আরেকটা টার্ম ইলেকট্রন ঘন এনথালপি। অনেক সময় লোকে কনফিউজ হয়ে যায় যে তড়িৎ ঋণাত্মকতা আর ইলেকট্রন ঘন এনথালপি একই জিনিস, সেটা হচ্ছে ব্যাপার। এখানে তড়িৎ ঋণাত্মকতা একটা এলিমেন্টের নিজস্ব ধর্ম, কিন্তু ইলেকট্রন গ্রহণ এনথালপি হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে তারপরে তাকে একটা আসবে, পুরোপুরি আলাদা। ইলেকট্রন নেগেটিভ দেখেছিলাম যে ইলেকট্রন অ্যাড বা কিছু হচ্ছে, ইলেকট্রন গ্রহণ এনথালপি হচ্ছে কি বাইরে থেকে একটা ইলেকট্রন তার বাইরে সেলে অ্যাড করছি আমি একটা ইলেকট্রন, তার ফলে যে শক্তির মুক্তি হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ এনথালপি। এবার আমার বক্তব্য হচ্ছে এটা খুব স্বাভাবিক হওয়া উচিত যে যারা তড়িৎ ঋণাত্মক মৌল তারা তো ইজিলি ইলেকট্রন গ্রহণ করতে চাইবে, তো তাদের ক্ষেত্রে এও দেখ ইলেকট্রন গ্রহণ এনথালপি মানে বুঝবি কোন একটা এলিমেন্ট যত সহজে ইলেকট্রন গ্রহণ করবে তার শক্তি তত বেশি উৎপন্ন হবে। স্বাভাবিক তো, কারণ সে তত বেশি স্টেবল হচ্ছে বা সে তত তাদের পছন্দ করছে ইলেকট্রন নিচ্ছে। তাহলে কোন একটা এলিমেন্ট যত সহজে কোন একটা এলিমেন্ট যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে চাইবে মানে তার ইলেকট্রন গ্রহণ এনথালপি তত বেশি, মানে তার ইলেকট্রন এনথালপি তত হাই। তাহলে যদি কোন আর ইলেকট্রন গ্রহণ এনথালপিকে আমরা দেখবি এইভাবে প্রকাশ করব, ওটা যাওয়ার আগে আমি এটা বলে নিই। তাহলে দেখ এটা আমি বলছি, দেখ তাহলে এক্সপেক্টেড কি উচিত যে অক্সিজেনের ইলেকট্রন গেইন এনথালপি সব থেকে বেশি উচিত, কারণ ও সব থেকে কি মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, যখন ইলেকট্রন থাকবে ও সব থেকে তাতে ক্যাচ করা দরকার, তাহলে ওর কাছ থেকে যে শক্তি উৎপন্ন হবে সেটা বেশি উচিত। ক্লিয়ার? বাট ইন রিয়ালিটি ক্ষেত্রে আমরা রিয়ালিটি একটু অন্যরকম ভাবে দেখি। এটা ভালো করে শুনবি, এখানে আমরা রিয়ালিটিটা একটু এরকম ভাবে দেখতে পাই। এটা কেন? এটা হচ্ছে বিগ কোশ্চেনস। ঠিক একই ভাবে গ্রুপ 17 এর পাবি ফ্লুরিন ক্লোরিন। অ্যাকচুয়ালি ফ্লুরিনের বেশি দরকার, দেখ ফ্লুরিনের বেশি হয়। এখানে এক্স্যাক্টলি এই ঘটনাটা ঘটে যায়, কেন সেটা বুঝবো। তাহলে আমার এক্সপেক্টেড কি হওয়া ছিল যে এর যেহেতু তড়িৎ ঋণাত্মকতা হাই মানে ইলেকট্রনকে বেশি পছন্দ করে, তাহলে ওর তাড়াতাড়ি ইলেকট্রন গ্রহণ করা ছিল, তাহলে তাড়াতাড়ি ইলেকট্রন গ্রহণ করা মানে বেশি শক্তি রিলিজ করবে। বাট রিয়ালিটি দেখছি এইরকম ঘটনা ঘটে, কেন সেটা আমরা বুঝবো এখনই। তাহলে দেখ এবার ভালো করে বুঝতে থাকে দাও, তাহলে এটা আমার কোশ্চেন যে এটা কেন হয়, তো এক্সপেকটেশন কি ছিল অক্সিজেনের সব থেকে হাই হবে। এবার ভালো করে ভাব, অক্সিজেন তার 8, হিলিয়াম 2s2 2p4, ওকে হিলিয়াম 2s2 2p4, তাহলে বাইরে সেল লাগে 2p, সালফার নিয়ন 3s2, খুব ভালো করে শুনবি কথাটা, ওকে ভালো শুনবি কথাটা। তাহলে যদি আমি সেল দিয়ে দেখাই, এটা একটা সেল, এই একটা সেল, এটা কার অক্সিজেনের, একটু বড় থেকে এটা হচ্ছে সালফার, এর বাইরে 4টে, 1 2 3 4টে, এর বাইরে 1 2 3 4টে। এবার বক্তব্যটা হলো এর, তাহলে আমি চাইছি এখানে একটা ইলেকট্রন অ্যাড করব, মানে কি ইলেকট্রন গ্রহণ এনথালপি, আমি চাইছি এখানে একটা ইলেকট্রন অ্যাড করব, ওকে মানে আমি আমার কথা বোঝা গেল, চাইছি কি ইলেকট্রন অ্যাড করব, ওকে। তাহলে দেখ এটা আরো বেটার ওয়ে তো দেখায়, ইলেকট্রন অক্সিজেন। তাহলে একটা দেখ এখানে কি বলতো, এই যে ইলেকট্রন গুলো আছে এরা কি করবে, রিপালশন করবে, সেল ইলেকট্রন কি বাধা দেবে,
আর নিউক্লিয়াস কি চাইবে? নিউক্লিয়াস কি চাইবে? আকর্ষণ করবে। দুটো ফোর্স কিন্তু আছে, একটা বিকর্ষণ একটা আকর্ষণ। এর বক্তব্য দেয় অ্যাডিশন হচ্ছে মানে আকর্ষণটা বেশি হয়, অ্যাডিশন হচ্ছে মানে আকর্ষণ বেশি হয়, এটা শিওর। এবার বক্তব্য হলো যখন কম্প্রেশন করছি, কম্প্রেশন তখন সালফারের ক্ষেত্রে ব্যাপারটা কেন বা সেলিনিয়ামের ক্ষেত্রে ব্যাপারটা কেন বেড়ে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের কোশ্চেন। এটা হচ্ছে রিপালশন, লিখতে পারিস, এটা হচ্ছে রিপালশন। এই সলিড লাইনটা হচ্ছে অ্যাট্রাকশন। এখানে ব্যাপারটা তাই, সলিড লাইন অ্যাট্রাকশন, বাকিগুলো রিপালশন, ব্রোকেন লাইনগুলো। এবং এখানে তো আরো বেশি ক্লিয়ার যে অক্সিজেন তো সাইজ ছোট, তাহলে ডিসটেন্সটা কম, আকর্ষণটা বেশি কথা। এই প্রবলেমটা কোথায় যদি ভালো করে দেখিস, তুই যখন কোন একটা ইলেকট্রনকে যুক্ত করবি, ভালো করে বলছি, তাহলে ইলেকট্রনের দেখ এর বাইরে এর সাইজ আর 2p, তা 2p তো অলরেডি 4টে আছে, আর একটা ইলেকট্রন অ্যাড করলি, ভালো করে বুঝবি। যখন আর একটা ইলেকট্রন অ্যাড করবি, তাহলে একটা জায়গা কি তাকে রিঅ্যারেঞ্জ করতে হবে। একটা বেঞ্চে যখন চারজন চলে একজনকে বসালি, রিঅ্যারেঞ্জ করতে হবে একটু, তাদের মধ্যে ডিসটেন্স কমে আসবে। যখন যদি তার সাইজ একটু বড় হয়, বেঞ্চ যদি বড় হয়, তাহলে কি ওদের মধ্যে ঘেঁষাঘেঁষিটা কি কম হবে, ডিসটেন্সটা ঠিক বলে গ্যাপ কম থাকবে। এবার জানিস ইলেকট্রন কি নেগেটিভ চার্জ, তাহলে কি হবে যদি খুব কাছাকাছি চলে আসে বিকর্ষণ করবে। তাহলে কি করতে শুরু করবে? বিকর্ষণ করতে শুরু করবে। তাহলে এক্সপেকটেশন তো ছিল যে ওকে আমি ধর এ চাইছে ইলেকট্রনটাকে, মনে মনে চাইছে, প্রচুর চাইছে যে ধর এই ইলেকট্রন আছে এর বন্ধু, এ চাইছে যে ওখানে বসে আরাম করে বসে যাক। কিন্তু বসানো ঠিক আছে, বসবো ঠিক আছে, কিন্তু বসার পরে নিজের মধ্যে একটা ইন্টারনাল প্রবলেম হবে। ইন্টারনাল প্রবলেম কেন হবে? কারণ জায়গাটা কম হয়ে আছে, তো একটু ঘেঁষে বেশি হবে। ধর এটার বন্ধু, এ নেওয়ার প্রবল ইচ্ছা, নিল, তো নেওয়ার পর কি বলতো একটা ইন্টারনাল প্রবলেম আসবে, সমস্যা আসবে। ওর ফলে কি বলতো, এর যে এনার্জি যতটা মুক্তি হওয়ার কথা ততটা হবে, কারণ স্টেবিলিটি কমে আছে তো। আর এর ক্ষেত্রে স্টোরিটা কি, এর ক্ষেত্রে হচ্ছে সাইজটা ওর থেকে না খুব ছোট না খুব বড়। তাহলে যেহেতু সাইজটা ওর থেকে না খুব ছোট না খুব বড়, তাহলে যখন এর বাইরে চারটে এর বাইরে চারটে আকারে বড়, তাহলে এখন ইলেকট্রনটা অ্যাড হবে, তাহলে ওদের মধ্যে ডিসটেন্সটা কি হবে, একটু বেশি থাকবে থেকে, অর্থাৎ এদের মধ্যে মানে গ্যাপটা বেশি আছে, অর্থাৎ এদের ক্ষেত্রে ইলেকট্রন রিপালশনটা কম হবে। তার মানে এটা আগের থেকে বেশি স্টেবল হলো, আর বেশি স্টেবল হওয়া মানে এনার্জিটা বেশি মুক্ত হবে। দেখিস ভালো করে, তাহলে দেখবি অক্সিজেনের কথা না, অক্সিজেনের সাথে যদি ইলেকট্রন যোগ করা হয়, যদিও এটা গ্যাসিয়াস ফর্মে অবশ্যই, তাহলে যেটা হবে ডেলি যেটা হয় এখানে, সেটা হয় -141 কিলোজুল পার মোল, -141 কিলোজুল পার মোল। কিন্তু সালফারের ক্ষেত্রে দেখবি সালফার G+E এখানে দেখবি -200 কিলোজুল পার মোল। মাইনাস কেন উৎপন্ন হচ্ছে? তাহলে এটা কত? 141, এটা কত? 200, বুঝেছিস? এটা -141, এটা 200। তাহলে এই জন্য কি এর ইলেকট্রন গ্রহণ এনথালপি বেশি। এটা কি দিয়ে করলাম? থার্মোডাইনামিক্স করলাম, তাপ দিয়ে করলাম, ওই জন্য নাম হচ্ছে ইলেকট্রন গ্রহণ এনথালপি। তাহলে সব থেকে সহজে অ্যাড কোথায় হবে? অক্সিজেন সালফারের মধ্যে, সালফার। ওই জন্য এক্সামে জিজ্ঞেস করবে যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি সালফার থেকে, তাও কেন? সালফারের ইলেকট্রন গ্রহণ এনথালপি অক্সিজেন থেকে বেশি। তখন শুধুমাত্র দুটো ইলেকট্রনিক কনফিগারেশন লিখবি, একটা কথা বলবি যে এর যে 2p সেল আর এটা 3p সেল, 3p সেল, যেগুলো 3p এর আকার 2p থেকে বড়, তাহলে যখন একটা ইলেকট্রন 2p তে অ্যাড হবে তখন ইলেকট্রন বিকর্ষণ হবে, আর যখন একটা 3p তে ইলেকট্রন অ্যাড হবে তখন ইলেকট্রন বিকর্ষণটা ওর থেকে তুলনামূলকভাবে কম হবে। সুতরাং ওর থেকে স্টেবিলিটি বাড়বে, তার ফলে এখানে যে এনার্জিটা উৎপন্ন হবে সেই এনার্জিটা অনেক বেশি হবে, অর্থাৎ এর ইলেকট্রন গ্রহণ এনথালপি বেশি হবে। ঠিক সেম টু সেম যখন তুই এতে যাবি 7
সেম কোশ্চেন আসবে যে ফ্লোরিনের থেকে ক্লোরিনের ইলেকট্রন, এই ফ্লোরিনের ইলেকট্রন অনেক হাই, তা ওর ইলেকট্রন গ্রহণ এনথালপি লো কেন? তার রিজন একটাই, কি বলতো, ডিউ টু সাইজ। কারণ এখানে ইলেকট্রন অ্যাড করতে হচ্ছে, যখন ইলেকট্রন অ্যাড করবি এখানে নতুন একটা কাজ ফোর্স মানে রিপালশন চার্জটা যাবে, কারণ সাইজটা ছোট। তাহলে যেহেতু সালফারের ক্ষেত্রে সাইজটা তুলনামূলকভাবে বড়, তাহলে কি হবে, রিপালশনটা কম হবে। লজিকটা বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তাহলে এর সাইজ যেহেতু 2p, এর সাইজটা হলো 3p। তো এই চ্যাপ্টারে যদি একটা কোশ্চেন আসে, এই কোশ্চেনে আসবে যে অক্সিজেনের তড়িৎকাঙ্কতা বেশি হওয়া সত্ত্বেও ওর ইলেকট্রন গ্রহণ এনথালপি সালফার থেকে কম কেন? ইজিলি বলতে পারবো। আর তোরা জানিস ইলেকট্রন অ্যাডিশন আর গ্রহণ যাই হোক না কেন গ্যাসিয়াস ফর্মে নিতে হয়, অলরেডি ডিসকাস করা হয়েছে এগুলো, ওই যে সব জি ফর্মে আছে। এটা মান 141 দেখবি, এটা মান 200 কিলোজুল পার মোল। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এটাকে এখন স্টপ করে, মানে বন্ধ করবি না, মানে সবাই লাইক করো। এরপরে আমরা যেটা দেখবো আরেকটা যেটা এখানে লিস্টেড নেই, সেটা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। ক্যাটিনেশন ধর্ম মানে কি জানি যে একটা এলিমেন্ট তার একটা এলিমেন্টের সাহায্যে কত দূর পর্যন্ত যুক্ত হতে পারে। যেমন জানিস কার্বনের ক্যাটিনেশন ধর্ম অসীম, অনেক দূর হতে পারে। কারণ কি বলেছিলাম, কার্বন ইজ দা পারফেক্ট এলিমেন্ট, মনে আছে? কার্বনের না ঘাটতি আছে না বেশি আছে, না লোন পেয়ার আছে না ঘাটতি আছে। তাহলে একটা কার্বন যখন আরেকটা কার্বন যুক্ত হবে, কোন ধরনের কোন রিপালশন কাজ করে না। কিন্তু যখন নাইট্রোজেনে যাবি, অক্সিজেনে যাবি, এই দুটো যাবি, ওদের ওয়ান পেয়ার অফ লোন পেয়ার ইনক্রিজ করতে থাকবে। তাহলে আমরা জানবো এই যে টাকা ক্যাটিনেশন ধর্ম। ক্যাটিনেশন অর্থাৎ একটা এলিমেন্ট, তাহলে আমরা আগে কম্পারিজন অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম বা পোলোনিয়াম, তারপরটা এদের ক্যাটিনেশন ধর্ম মানে ম্যাক্সিমাম এরা কত দূর পর্যন্ত একটা এলিমেন্ট আরেকটা এলিমেন্টের সঙ্গে অ্যাটাচ হতে পারে। তোরা জানিস অক্সিজেন 3টে আছে, সেলেনিয়াম, টেলুরিয়াম এরা বড় 8টা করে থাকবে, কিন্তু তাদের মধ্যে তো স্টেবিলিটি দেখবো, কার ক্ষেত্রে হাই কার ক্ষেত্রে লো। আসতে সুতরাং এইখানে যদি দেখি আমি ক্যাটিনেশন ধর্মটাকে, তাহলে দেখ অক্সিজেন বাইরে এর কি আছে, একটা অক্সিজেন যদি আরেকটা অক্সিজেন সাথে সাপোজ এরকম আছে, সাপোজ যদি জোড়ার চেষ্টা করে, একটা অক্সিজেন আরেকটা অক্সিজেনের সাথে জোড়ার চেষ্টা করে, তাহলে কি থাকে, লোন পেয়ার থাকে। তা লোন পেয়ার কায়দা কি করবে, দে স্টার্ট বিকজ কি আসে কি করতে শুরু করবে, বিকর্ষণ করতে শুরু করবে। বিকর্ষণ করতে শুরু করা মানে এরকম দুটো বন্ধুর মধ্যে ঝগড়া হলে কি কেউ কারো মুখ দেখবে না, তাহলে এইটার মধ্যে যদি বিকর্ষণ স্টার্ট হয়ে যায়, তাহলে এদের মধ্যে যে বন্ধনটা তৈরি হবে, তারা কি চাইবে, ব্রেক করতে চাইবে। তারা কি করতে চাইবে, তাহলে যত বিকর্ষণ বাড়বে তত চান্স, মানে যত ডিফারেন্সেস বাড়বে, তো देयर इज मोर चांस সে বন্ডটা ব্রেক হওয়ার। এবার দেখ সালফারের সাইজটা আমি আগে বলেছি, না খুব ছোট না খুব বড়, তাহলে এদেরও ধর একই রকম কেস। তাহলে সালফারের ক্ষেত্রে আকারটা যেহেতু এটা ছোট, এর আকারটা তুলনামূলকভাবে একটু বড়, তাও খুব বড় নয় আবার, তখন কি হয়, এদের মধ্যে ডিসটেন্স যদি একটু বেড়ে গেল, তাহলে এই বিকর্ষণটা কিন্তু কমে যাবে। আর বিকর্ষণটা কমে গেলে ওই বন্ডের সাইজ কি হবে, বেড়ে যাবে, অর্থাৎ তারা আরো নিজের আকার এলিমেন্ট যুক্ত চাইবে। সেই জন্য সালফার খুব ইজিলি কি হবে, S8 পর্যন্ত অ্যাড হতে পারবে বা যুক্ত হতে পারবে, অর্থাৎ ক্যাটিনেশন ধর্মকে 8টা পর্যন্ত নিয়ে যেতে পারবে। তার রিজনটা কি, অর্থাৎ আমরা বলতে পারি যে এইটার বন্ধন বিয়োজন এনথালপি অর্থাৎ বন্ড বিশেষণ শক্তি, এর মানে কি এর ভাঙতে বেশি শক্তি লাগবে সবথেকে, আর এর কম লাগবে, কারণ এর মধ্যে কি প্রবলেম আছে, রিপালশন আছে, একটু ইজিলি বন্ডটা ব্রেক করে দেবে। কিন্তু এর ক্ষেত্রে যেহেতু বন্ড না খুব ছোট না খুব বড়, সেই জন্য
এখানে কি হবে, বন্ডটা বেশি শক্তিশালী থাকবে, যেহেতু রিপালশনটা এখানে কম। তাহলে এখানে রিপালশনটা কি থাকে, লোন পেয়ার রিপালশনটা তুলনামূলকভাবে কম, তাই এই বন্ধন বিয়োজন শক্তি বা বন্ধন বিয়োজন এনথালপি বেশি। যার বন্ধন বিয়োজন এনথালপি বেশি হবে তার ক্যাটালাইজেশন ধর্মটা বেশি হবে, অর্থাৎ একটা এলিমেন্ট আর একটা এলিমেন্টের সঙ্গে যুক্ত হওয়ার প্রবণতাটা বেড়ে যাবে। এবার দেখ এর পরের গুলো, সেলেনিয়াম আসলে কি হচ্ছে বলতো, সেলেনিয়াম ডিসটেন্সটা এত বাড়ছে যে বিকর্ষণ না থাকলেও দূরত্বটা এতটাই বেশি যে বন্ধনটা খুবই উইক হয়ে যাচ্ছে। বন্ধনটা কি হচ্ছে, খুবই উইক হয়ে যাচ্ছে। আর এই বন্ধনটা উইক হয়ে যাচ্ছে বলেই এদের বন্ধন বিয়োজন শক্তিও কমে যাচ্ছে, অর্থাৎ খুব কম শক্তিতে এরা ভেঙে যাচ্ছে। তাহলে এবার যদি আমরা লিস্টেড আউট করি, তো এই টেবিলের মধ্যে সব থেকে বন্ধন বিয়োজন শক্তি বা এনথালপি কার বেশি, সেকেন্ড এলিমেন্ট সালফারের। এবার ধরো যদি এক্সাম্পল জিজ্ঞেস করে যে অক্সিজেন আর সালফারের মধ্যে ক্যাটালাইজেশন ধর্ম কার বেশি, অবভিয়াসলি সালফারের। কেন বেশি, তখন বলবি এর আকারটা না খুব ছোট না খুব বড়, তাহলে এদের মধ্যে রিপালশনটা তুলনামূলকভাবে সবার থেকে কম হবে, আর তার জন্য এদের বন্ধন বিয়োজন শক্তিটা বা এনথালপিটা সেটা বেশি, অর্থাৎ এদের মধ্যে বন্ধনটা স্ট্রংগেস্ট হবে, তাই এদের ক্যাটালাইজেশন ধর্ম বেশি, অর্থাৎ এরা ইজিলি S8 পর্যন্ত চলে যেতে পারবে। সো আজকে যেটা আমরা ডিসকাশন করলাম এখানে, সেই অ্যাকচুয়ালি সালফার থেকে এইগুলোর ক্যাটালাইজেশন ধর্ম আস্তে আস্তে কমতে শুরু করবে, আস্তে আস্তে ক্যাটালাইজেশন ধর্ম কমতে শুরু করবে। সো আজকের যে ক্লাস, সেই ক্লাসের মধ্যে আমরা যেটা ফার্স্ট পার্ট, এটা হচ্ছে গ্রুপ 16 এর প্রথম ক্লাস। তো এই ক্লাসের মধ্যে আজকে আমরা মেইনলি এই ক্লাসের মধ্যে আমরা মেইনলি যেটা ডিসকাস করলাম যে এই এলিমেন্ট গুলোর ব্যাপার সম্পর্কে। কোন কম্পাউন্ডে কিছু পড়িনি, এলিমেন্টের নেচার থেকে শুরু করে এলিমেন্টের মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, তাদের ইলেকট্রন ইলেকট্রন গেইন এনথালপি, তারপরে আইএস এনার্জি, এইগুলো ডিসকাস করলাম। এরপরে আমি আরো একটা লিস্ট করেছিলাম যে রিঅ্যাকশন উইথ হাইড্রোজেন বা হাইড্রাইড গঠন। স্টপ করতাম।